আজকে আরোহ অনুমানের যে ক্লাস, গত দুদিনে দুটো টপিক আমরা আরোহ অনুমানের কভার করেছি। প্রথম ক্লাসে আমরা আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের প্রকারভেদ, উপমা যুক্তি কাকে বলে, সেই চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। গত দিনে যে ক্লাস হয়েছে সেই ক্লাসে কারণ সম্পর্কে আমাদের ক্লাস হয়েছে। কারণ বিষয়ে মিলের সংজ্ঞা, বেনের সংজ্ঞা, কার্ভে থ্রিডের সংজ্ঞা, কারো আবশ্যিক শর্তে কারণ বলতে কি বোঝায়, পর্যাপ্ত শর্তে কারণ বলতে কি বোঝায় এবং আবশ্যিক পর্যাপ্ত শর্তে কারণ বলতে কি বোঝায়, সে বিষয়টা আমরা আলোচনা করেছি। থার্ড চ্যাপ্টার রয়েছে আজকে, যেটা আলোচনা করছি না। সেখানে মিলের যে বিভিন্ন রকম যে পদ্ধতি, মিলের যে 5 রকম পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েও আমরা আলোচনা করব আগামীকালের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিকের সিলেবাসের যে 4 নাম্বার যে আরোহ অনুমানের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে ইন্ডাকটিভ ফ্যালাসিস, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে যে কন্টেন্টটা হচ্ছে, আশা করছি এই টপিকের ওপরেই তোমরা একটা প্রশ্ন অন্তত মিনিমাম পাবে। সেটা এখানে বিভিন্ন ধরনের যে ফ্যালাসিগুলো নিয়ে আলোচনা আমরা আজকে করব, আমি একটু বলে দিতে চাই। একটা হচ্ছে ইলিসিট জেনারেলাইজেশন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পোস্ট হক আর্গো প্রপ্টার হক। 3 নাম্বার টেকিং কো এফেক্টস অফ দ্য সেম কজ অ্যাজ কজেস অফ ওয়ান অ্যানাদার, এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে টেকিং আননেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল কজ, এটা নিয়েও আমরা আলোচনা করব। তারপরে টা হচ্ছে টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ এ কজ, এটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব ব্যাড অ্যানালজি নিয়ে আমরা আলোচনা করব। এতগুলো ইন্ডাকটিভ ফ্যালাসিসের রকম ফের নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং তারপরে কিছু ফ্যালাসি আমরা টেস্ট করব। এবং আজকের পড়ার উপরে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা আমাকে উত্তর দেবে এখানে, যে এখানে কি ধরনের ফ্যালাসি হয়েছে। আমি এইটুকু একটা কথা বলছি, যে আজকে যে ক্লাসটা করবে, যা কনসেপ্ট আজকে তুমি ক্লিয়ার করবে, তার উপরে ডিপেন্ড করে তোমরা যে কোনো ফ্যালাসি, এই 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 প্রকারের মধ্যে থেকে যে কোনো ফ্যালাসি তোমরা কিন্তু বলে দিতে পারবে যে এখানে কি প্রকারের ফ্যালাসি হয়েছে। আর এর বাইরে কোনো কিছু দেবে না, তার কারণ উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এটাই কিন্তু তোমাদের পাঠ্য আছে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের আগের দিনের ক্লাসটাও এখানে প্রচন্ডভাবে কাজে লাগবে, যে নেসেসারি কন্ডিশন কাকে বলে, সাফিসিয়েন্ট কন্ডিশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডিশন অ্যান্ড কজ, এই বিষয়গুলো কিন্তু আজকের এই টপিকগুলোর মধ্যে আসবে, তোমরা বুঝতে পারবে। তাহলে আরোহ অনুমানের গত দুদিন যে আমরা ক্লাস করেছি, তার থেকে আমরা কি বুঝেছি? তার থেকে আমরা এটা বুঝেছি যে ইন কেস অফ ইন্ডাকটিভ ইনফারেন্সেস, আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা সব সময় যেটা করি, উই ট্রাই টু ড্র ইউনিভার্সাল সিনথেটিক কনক্লুশন ফ্রম আওয়ার অবজারভেশন অফ সাম পার্টিকুলার ইনস্ট্যান্সেস। অর্থাৎ আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা এটা দেখি যে আমরা কিছু পার্টিকুলার ইনস্ট্যান্সেস থেকে, অর্থাৎ বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত থেকে আমরা সবসময় একটা সার্বিক সংশ্লেষক যে বচন, সেই সংশ্লেষক বচন কিন্তু আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। যখন আমরা কিছু পার্টিকুলার ইনস্ট্যান্সেস থেকে আমরা যখন কোনো একটা ইউনিভার্সাল সিনথেটিক প্রপোজিশনকে এস্টাবলিশ করতে চাই, ফর ড্রয়িং কনক্লুশনস, এবার এই ধরনের কনক্লুশন ড্র করার জন্য উই হ্যাভ টু ডিপেন্ড আপন ডিফারেন্ট স্টেপস অর প্রসেস। অর্থাৎ এই এই যে কিছু পার্টিকুলার ইনস্ট্যান্সেস থেকে আমরা সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছি, সার্বিক সংশ্লেষণ প্রতিষ্ঠা করছি, এটার মাঝখানে কিছু প্রসেস আছে, কিছু স্টেপস আছে, ডিফারেন্ট স্টেপস আছে, ডিফারেন্ট প্রসেস আছে, যে প্রসেস মেনটেন করে আমরা তোমার পার্টিকুলার ইনস্ট্যান্সেস থেকে ইউনিভার্সাল সিনথেটিক প্রপোজিশনকে প্রতিষ্ঠা করছি। ইফ দিস আর্গুমেন্ট ফেল টু ফলো দিস স্টেপস আর প্রসেস, যদি দেখা যায় কোনো আর্গুমেন্টের, কোনো এরকম আরোহ অনুমানের আর্গুমেন্টের ক্ষেত্রে, যখন বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে যখন সামান্য কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই স্টেপসগুলো বা এই প্রসেসগুলো সেখানে প্রপারলি মেনটেন করা হয়নি, যেসব ক্ষেত্রে, যে অনুমানের ক্ষেত্রে এই ধরনের স্টেপস বা প্রসেসগুলো মেনটেন করা হবে না, সেই ক্ষেত্রে আরোহ
অনুমানগুলো কিন্তু সবই ফ্যালাসিয়াস হয়ে যাবে, অর্থাৎ সবই কিন্তু আমাদের দোষযুক্ত হয়ে যাবে। সুতরাং প্রপার আরোহ অনুমান হতে গেলে তার ডিফারেন্ট স্টেপস প্রসেসেস আছে। সেই স্টেপস এবং প্রসেসকে যদি প্রপারলি মেনটেন করা না হয়, তাহলে তুমি যখন পার্টিকুলার ইনস্টান্সেস থেকে যখন বিশেষ সামান্য সংশ্লেষক বচনকে তুমি প্রতিষ্ঠা করতে যাবে, সেখানে আরোহ অনুমান কিন্তু দোষযুক্ত হয়ে যাবে। দিস ফ্যালাসিজ আর কল্ড ইন্ডাকটিভ ফ্যালাসিজ, এবং সেখানে যে দোষগুলো হয় তাকেই কিন্তু বলা হয় আরোহ সংক্রান্ত দোষ বা ইন্ডাকটিভ ফ্যালাসিজ। এবং দেখা গেছে এটা, দ্য ফলোয়িং ফ্যালাসিজ আর ডিসকাসড উইথ এক্সাম্পলস অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ এখানে আরোহ অনুমানের যে দোষগুলো মানে উল্লেখ করা হয়েছে উইথ এক্সাম্পল, দৃষ্টান্ত সহকারে, সেগুলো সবই কিন্তু আমাদের হায়ার এডুকেশনের সিলেবাসে কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য মানে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, কিন্তু বিভিন্নভাবে সেখানে দোষ হয়ে গেছে। সেই দোষগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথম আরোহ সংক্রান্ত যে দোষ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলিসিট জেনারেলাইজেশন। আমি এর বাংলাগুলো বলতে পারবো না, আমি ইংরেজিগুলোতে বেশি অভ্যস্ত। বা বলতে পারো অবৈধ সামান্যীকরণ, এটা বলতে পারো। ইলিসিট জেনারেলাইজেশন কখন হয়, এই ধরনের দোষ কখন হয়? When a universal conclusion hastily drawn on the basis of uncontradicted experience and without taking the help of causal relation, then the generalization is called illicit generalization. অর্থাৎ কোনো প্রকারের আরোহ অনুমানের ক্ষেত্রে যখন আমরা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করতে যাই, সেটা যদি কার্যকারণ নিয়মের উপরে ভিত্তি করে না হয়, এবং তার সাথে সাথে সদর্থক দৃষ্টান্তের সাথে নঙর্থক দৃষ্টান্তগুলোকেও যদি যাচাই করে না দেখা হয়, ঠিক আছে, শুধুমাত্র কতগুলো আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স, ওই যে আগের দিনের ক্লাসে বলেছিলাম যে কিছু কাককে কালো দেখে দুনিয়ার সকল কাক হয় কালো, এটা একটা এক্সাম্পল হচ্ছে ইলিসিট জেনারেলাইজেশনের। কিছু সামান্য কাককে, দু চারটে কাককে তুমি কালো দেখলে, দেখেই যে তুমি কোনো মানে সদর্থক দৃষ্টান্ত নঙর্থক দৃষ্টান্তগুলোকেও তো তোমাকে যাচাই করতে হবে, তাকে দেখার মতো মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, তুমি কোনো কিছুই করলে না, দু চারটে শুধুমাত্র সদর্থক এক্সাম্পল দেখে তুমি সেখানে সিদ্ধান্ত যেখানে তুমি ড্র করে দিচ্ছ, যেখানে কোনো ধরনের কোনো কজাল রিলেশন বা তার মধ্যে কোনো কাকের কালো হওয়ার সাথে কোনো কার্যকারণ রিলেশনশিপ নেই। হ্যাঁ, যখন কার্যকারণ রিলেশনশিপের ওপরে নির্ভর না করে, কোনো রকম দৃষ্টান্তগুলোকে যাচাইকরণ না করে, শুধুমাত্র দু একটা এক্সাম্পল দেখে যখন কোনো একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে দেওয়া হয়, সেই সব আরোহ অনুমানের ক্ষেত্রে যে দোষ হয় তাকে বলা হয় ইলিসিট জেনারেলাইজেশন। If we make the generalization only on the basis of our observation, some instances of coexistence to event, দুটো ঘটনাকে দু থেকে তিনবার বা চারবার পাশাপাশি পাশাপাশি ঘটতে দেখে তুমি অবজার্ভ করলে যে এই দুটো বিষয় পাশাপাশি ঘটছে, তখন তুমি কোনো ধরনের কজাল রিলেশনশিপ বা কার্যকারণ সম্পর্কের সাহায্য না নিয়ে, কোনো রকম কোনো নঙর্থক দৃষ্টান্তকে অবজার্ভ না করেই, শুধুমাত্র ওই দু চারটে এক্সাম্পলের ওপরে ডিপেন্ড করে যখন তুমি কোনো একটা সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করো, তাকেই কিন্তু বলা হয় ইলিসিট জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন যখন তুমি সামান্যীকরণ করবে, সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করবে, জেনারেলাইজেশন উইল বি ভ্যালিড অনলি হোয়েন উই উইল টেক দ্য হেল্প অফ দ্য ল অফ কজেশন অ্যান্ড ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। তো সামান্যীকরণের ক্ষেত্রে যে বিষয়টা অত্যাবশ্যক, সেটা হচ্ছে কিন্তু তোমাকে এখানে আরো অনুমানের যে দুটো আকারগত ভিত্তি, একটা হচ্ছে তোমার ল অফ কজেশন বা কার্যকারণ নিয়ম, এবং আরেকটা হচ্ছে ইউনিফর্মিটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একরূপতা নিয়ম। এই দুটো নিয়মের ওপরে ভিত্তি না করে তুমি কখনোই জেনারেলাইজেশন বা সামান্যীকরণ করতে পারো না। এখানে একটা একটা একদম নর্মাল একটা জেনারেল এক্সাম্পল দিয়েছে। আমি এখানে মিলের কথাটা এখানে আলোচনা করছি না, কারণ মিলের মেথডগুলো এখানে পড়ানো হয়নি। যখন মিলের মেথডগুলো পড়ানো হবে তখন আমি এটা বলে দেবো।
ঠিক আছে, যে অ্যাকর্ডিং টু মিল দিস ফ্যালাসি ক্যান টেক প্লেস, এই ধরনের ফ্যালাসি হয় অনলি ইন দ্য কেস অফ আওয়ার অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ মেথডস লাইক মেথড অফ এগ্রিমেন্ট, অর্থাৎ অন্যয়ী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে এগুলো হয়। এটা আমি এখন বলছি না, তার কারণ এটা গুলিয়ে যাবে, কারণ এগুলো তো পড়া হয়নি আমার কাছে এখনো, কালকে পড়বো যখন তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইলিসিট জেনারেলাইজেশনের, সেটা কি দেখো। ফর এক্সাম্পল মনে করো, ওয়েন উই গো টু পুরী, অর্থাৎ তুমি পুরীতে বেড়াতে গেছো এবং পুরীতে বেড়াতে গিয়ে তুমি হোটেলে উঠেছো, অ্যান্ড সি দ্যাট দ্য হোটেল হ্যাজ প্রোভাইডেড রটেন মেল, অর্থাৎ সেখানে গিয়ে তুমি, তোমাকে দিয়েছে, তোমাকে পচা খাবার খেতে দিয়েছে বা পুরনো খাবার খেতে দিয়েছে সাপোজ। দেন ফ্রম দ্যাট, ওই একটা পুরীতে গিয়ে ঘুরতে গিয়ে তোমার এই হোটেলে থেকে যে এক্সপিরিয়েন্স হয়েছে, রটেন মিলের যে এক্সপিরিয়েন্স হয়েছে, ফ্রম দ্যাট ইফ উই কনক্লুড দ্যাট, এর থেকে যদি আমি কনক্লুড করে দিই যে অল হোটেলস অফ পুরী প্রোভাইড রটেন মিলস, দেন দ্য আর্গুমেন্ট উইল বি ফ্যালাসিয়াস অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্যালাসি ইজ ফ্যালাসি অফ ইলিসিট জেনারেলাইজেশন। এবং সেখান থেকে তুমি যদি বলে দাও যে এটা জেনারেলাইজেশন করে দাও, এটা আমরা করিও কিন্তু, ভেবে দেখো, এটা তুমি পাবে দৈনন্দিন জীবনে এই ধরনের জেনারেলাইজেশন, মানে সব খারাপ, মানে একজন খারাপ মানে সব খারাপ, মানে পুরীর একটা হোটেলের খাবার খারাপ ছিল, সেখান থেকে তুমি জেনারেলাইজেশন করে দিলে পুরীর সমস্ত হোটেলের খাবার হচ্ছে খারাপ। এই যে জেনারেলাইজেশন, সেখানে যে নেগেটিভ ইনস্ট্যান্সেস গুলো আছে তাকে যাচাই না করে, তাকে অবজার্ভ না করে, দু চারটে এরকম একটা এক্সাম্পল থেকে সমস্ত পুরী সম্পর্কে যে মতামত তুমি এখানে পেশ করছো, যে সামান্য সার্বিক বচন তুমি প্রতিষ্ঠা করছো, সেই ক্ষেত্রে যে ফ্যালাসি হচ্ছে, দ্য ফ্যালাসি ইজ ফ্যালাসি অফ ইলিসিট জেনারেলাইজেশন। এখানে কোনোভাবে তুমি এটা দেখলে না যে পুরীর কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে যেখানে কিন্তু ফ্রেশ খাবার দেওয়া হয়, খুব ভালো খাবার দেওয়া হয়, তুমি দেখলে না। এবং আমি এটা বারবার করে বলছি যে বাড়ির লোকের মধ্যেই আমি এই ধরনের মানসিকতা দেখতে পাই। একটা জায়গা খারাপ, ঠিক আছে, বা একটা জায়গায় গিয়ে তার খারাপ লেগেছে, সেখান থেকে অনেক ক্ষেত্রেই এটা প্রতিপন্ন করে দেওয়ার চেষ্টা হয়, সেই সেই জায়গায় সব খারাপ, সব কিছু খারাপ। এই যে টেন্ডেন্সি, এটাও এক ধরনের, ধরো আরো এই ধরনের আরোহ অনুমান আমরা দৈনন্দিন জীবনে করতেই থাকি, এবং সেখানে যে ধরনের দোষ আমরা দেখতে পাই, দ্যাট ইজ কল্ড ইলিসিট জেনারেলাইজেশন। ফলো বুঝতে পেরেছো নাকি? রিলেট করতে পারবে তোমরা, এরকম বাড়ির বাড়ির লোকের সাথেও রিলেট করতে পারবে, এগুলো হয়। বলো, 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সাব্বির বললো বুঝতে পেরেছে, বাকিরা? ম্যাম হ্যাঁ এখানে ম্যাম, শুধু বুঝতে কার্য পেরেছি। কারণ। বুঝতে পেরেছি ম্যাম। আমরা প্রকৃতির একরূপতা নীতি সব ক্ষেত্রেই ফলো করি সাধারণত, ঠিক আছে। আমরা আকস্মিকতাবাদে যারা বিশ্বাসী নই, তো আমরা প্রকৃতির একরূপতা নীতি মোটামুটি ভাবে আমরা সবাই ফলো করি, ওটা আমাদের মাথার মধ্যেই থাকে বলে আমরা এই ধরনের আরোহ অনুমানগুলো করি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা কার্যকারণের ওপরে আমরা নির্ভর করি না, এই জন্য এখানে বলেছে যে ইলিসিট জেনারেলাইজেশনের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে সেখানে কোনোভাবে দেখা হয় না, আর নঙর্থক দৃষ্টান্তকে অবজার্ভ না করে শুধুমাত্র দু চারটে সদর্থক দৃষ্টান্তের উপরে ভিত্তি করে একটা সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, দ্যাট ইজ কল্ড ইলিসিট জেনারেলাইজেশন। ঠিক আছে, হুম। এইবার একটু এগিয়ে যাই, ঠিক আছে, কারণ সমস্ত পয়েন্টগুলো তো বোঝাতে হবে, পড়াতে হবে, এরপর তো তোমরা নিজেরা বলবে যে এখান থেকে একটা প্রশ্ন করলে তোমরাই উত্তর দিতে পারবে। সেকেন্ড হচ্ছে পোস্ট হক আর্গো প্রপ্টার হক। ঠিক আছে, ভালো করে বোঝো, ভালো পয়েন্ট এটা। কজ ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট, তোমরা এটা সকলেই জানো, কারণ সবসময় পূর্ববর্তী হয় কার্যের, অ্যান্ড কার্য এফেক্ট ইজ দ্য কনসিকুয়েন্ট অফ দ্য কজ, অর্থাৎ কার্য সবসময় কারণের পরবর্তী হয়, মানে কারণ সবসময় আগে ঘটে, কারণ হচ্ছে সবসময় আগের ঘটনা, আর কার্য হচ্ছে সবসময় কিন্তু পরের ঘটনা। বাট ফর দ্যাট অল অ্যান্টিসিডেন্ট ইভেন্টস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ কজ। কিন্তু মানে মনে করো কোনো একটা ঘটনার আগে অনেক ঘটনা ঘটে যেতে পারে, কারণ সবসময় আগে ঘটে মানে, কারণ সবসময় কার্যের আগে ঘটে মানে কার্যের আগে তো অনেক ঘটনা একসাথে ঘটে, ঠিক আছে। তার মানে কি অনেক ঘটনাকে কি তুমি কারণ হিসাবে রিগার্ড করতে পারো, কারণ হিসাবে তুমি তাকে ধরতে পারো না। ফর ফর দ্যাট অল অ্যান্টিসিডেন্ট ইভেন্টস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ কজ। ইন রিয়ালিটি আমরা এটা দেখি, এবং মিলো এটা বলেছেন, ইন রিয়ালিটি কজ ইজ দ্য ইউনিভার্সাল আনকন্ডিশনাল অ্যান্টিসিডেন্ট অফ দ্য এফেক্ট, অর্থাৎ কোনো একটা ঘটনার পূর্ববর্তী, হ্যাঁ, সার্বিকভাবে আমরা আনকন্ডিশনাল শর্তহীন কোনো একটা ঘটনা যদি সেখানে উপস্থিত থাকে, যে ঘটনা ছাড়া কার্যটা ঘটতেই পারবে না, দ্যাট ইভেন্ট ইজ কল্ড, তোমার হচ্ছে তোমার সেখানে কিন্তু তাকে বলা হয় কজ, বা তাকে বলা হয় কারণ। ঠিক আছে, কারণ শুধু যদি আমি বলি যে কারণ হচ্ছে পূর্ববর্তী ঘটনা কার্যের, তাহলে কিন্তু এখানে একটা দোষ হয়। তার কারণ এটা এটা কিন্তু আমাদের
ইন্ডিয়ান ফিলোসফিতেও আছে। কারণকে তুমি যদি শুধুমাত্র পূর্ববর্তী ঘটনা বলে দাও, কার্যের পূর্ববর্তী অনেক ঘটনা ঘটতে পারে, বাট সেই অনেক ঘটনাগুলোকে কিন্তু কখনো কারণ বলা হয় না। কারণ তার মধ্যে একটাকে বলা হয়। হ্যাঁ, এবং সেটা আমরা যখন তর্ক সংগ্রহতে কারণ পড়েছিলাম অন্যথা সিদ্ধ অনন্যথা সিদ্ধ, সেখানে এটা বিষয়টা ছিল। হ্যাঁ, আর এখানে ইন রিয়ালিটি কজ ইজ দ্য ইউনিভার্সাল আনকন্ডিশনাল অ্যান্টিসিডেন্ট অফ দ্য এফেক্ট। বাট ইফ এনি ইভেন্ট ইজ কনসিডার্ড, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইফ এনি ইভেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য কজ, দেন দ্য নেম অফ দ্য ফ্যালাসি ইজ দ্য ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপ্টার হক। কিন্তু এখানে দেখা যায় যে ওই ইউনিভার্সাল আনকন্ডিশনাল অ্যান্টিসিডেন্টকে কারণ হিসাবে গ্রহণ না করে পূর্ববর্তী যে কোনো ঘটনাকে কারণ হিসাবে ধরে নেওয়া, এবং সেই ক্ষেত্রে যে ফ্যালাসি হয়, যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসাবে মেনে নিলে, যেখানে তুমি এই নিয়মটা যেটা যে ইউনিভার্সাল আনকন্ডিশনাল অ্যান্টিসিডেন্টকে তুমি কারণ হিসাবে ধরছো না, যে কোনো ঘটনাকে কারণ হিসাবে ধরলে এখানে যে ফ্যালাসি হয়, দ্য ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপ্টার হক। দ্য মিনিং, এটা এটা দ্য মিনিং অফ দ্য টার্মটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি। হ্যাঁ, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের বিভিন্ন ধরনের কুসংস্কার আছে না, বা আমাদের বিভিন্ন ধরনের সুপারস্টিশন, অন্ধ কুসংস্কার, হ্যাঁ, ফলস বিলিফ, মিথ্যা বিশ্বাস, এগুলো আছে আমাদের মধ্যে। এবং এগুলো সবই হচ্ছে আমাদের এই পোস্ট হক আর্গো প্রপ্টার হকের মধ্যে পড়ে। একটা এক্সাম্পল দিলে, যে কোনো ধরনের ফলস বিলিফ, যে কোনো ধরনের সুপারস্টিশন, কুসংস্কার, এগুলো এটার মধ্যে পড়ে। কিরকম, আমি দু চারটে এক্সাম্পল দিলে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, দ্য পাম ফ্রুট, মনে করো একটা পাম ফ্রুট ফলস জাস্ট আফটার দ্য ফ্লাইং অফ দ্য ক্রো। ঠিক আছে, মনে করো একটা ক্রো একটা গাছের ওপর দিয়ে পাস করে গেল, ফ্লাই করে চলে গেল, এবং দেখা যাচ্ছে যে ওই ফ্লাই করার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে একটা পাম ফ্রুট সে কিন্তু নিচে পড়ে গেল। ফর এক্সাম্পল, দ্য পাম ফ্রুট তোমার ফলস জাস্ট আফটার দ্য ফ্লাইং অফ দ্য ক্রো ফ্রম দ্য পাম ট্রি। From this observation, if I conclude that flying of a crow is the cause of fall the palm fruit, then the argument will be fallacious. তো অর্থাৎ যদি আমরা এটা ধরে নিই, এবং এটা আমরা করি দৈনন্দিন জীবনে, এই ধরনের আমাদের প্রচুর সুপারস্টিশন আছে। যেমন একটা সুপারস্টিশন, কুসংস্কার বলছি, কালো বিড়াল রাস্তা ক্রস করলেই তুমি গাড়ি নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এইটা হচ্ছে এক ধরনের সুপারস্টিশন, এই ধরনের কুসংস্কার। এখানে বিড়ালের রাস্তা ক্রস করা, কালো হোক, সাদা হোক, লাল হোক, সবুজ হোক, যে কোনো ধরনের বিড়াল ক্রস করার সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা এক ধরনের ফলস বিলিফ, এটা এক ধরনের সুপারস্টিশন। যেমন এখানে এটা হচ্ছে যে একটা কাক গাছের উপর দিয়ে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে একটা ফল তোমার নিচে পড়ে গেল। তুমি এটা অবজার্ভ করলে, এর থেকে তুমি যদি কনক্লুড করো, ইফ আই কনক্লুড দ্যাট ফ্লাইং অফ আ ক্রো ইজ দ্য কজ অফ দ্য ফল অফ দ্য পাম ফ্রুট, এবং মানে ফলটা নিচে পড়ে গেল তার কারণ হচ্ছে তার উপর দিয়ে ধরো চলে গেছে, ঠিক আছে, একটা ক্রো উড়ে গেছে। এই ক্ষেত্রে আর্গুমেন্টের যে ফ্যালাসি হয়, যে দোষ হয়, সেটা হচ্ছে কিন্তু পোস্ট হক আর্গো প্রপ্টার হক। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমরা দৈনন্দিন জীবনে এগুলো প্রচুর প্রচুর করি। বুঝলে? যেমন একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বলছি, তোমার এগুলো সুবিধা হবে বুঝতে, বাড়ির রেগুলার বেসিসের এক্সাম্পল তো। কোনো একদিন তোমার বাড়িতে পুজো ছিল, ঠিক আছে, কোনো একদিন তোমার বাড়িতে পুজো ছিল, কোনো একজন তোমার নিকট আত্মীয় বা বাড়িরই লোক সেই দিনই মারা গেল। ঠিক আছে, তারপর থেকে ওই বাড়িতে পুজো বন্ধ হয়ে গেল। আছে এরকম এক্সাম্পল কারোর বাড়িতে? ঠিক তার পরের বারের থেকে ওই পুজোটা ওই বাড়িতে বন্ধ হয়ে গেল, তার কারণই হচ্ছে তার মাথায় এটা ঢুকে গেল, এই ধরনের পুজো করলেই এই দিনে কেউ না কেউ বাড়িতে মারা যাবে। কিন্তু মারা যাওয়ার সঙ্গে পুজোর কোনোই রিলেশনশিপ নেই, কোনোভাবে কোনো রিলেশনশিপ নেই। না তো তার মধ্যে কোনো কজাল রিলেশনশিপ আছে। একটা কালো বিড়াল রাস্তা কোনো একদিন হয়তো ক্রস করেছে কোথাও, কোনো এক সময়, আজকে থেকে 100 বছর আগে হতে পারে, কালো বিড়াল ক্রস করেছে, বা দুটো ক্ষেত্রে এরকম হয়েছে হয়তো। কালো বিড়াল ক্রস করেছে, আর সঙ্গে সঙ্গে যে প্রথম গেছে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেইখান থেকে এটা ধরে নেওয়া হলো যে কালো বিড়াল ক্রস করলে আর রাস্তা পার পার হওয়া যাবে না। এইখানে যে ফ্যালাসি হচ্ছে সেটা হচ্ছে
পোস্ট হক আর্গো প্রক্টর হক, যে কোনো ধরনের সুপারস্টিশন, যে কোনো ধরনের ফলস বিলিফ, সবটাই এই দোষেরই অন্তর্গত। বলো, বোঝাতে পারলাম? বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, হয়েছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে পুজোর বাড়িতে পুজো হচ্ছে হয়তো, হ্যাঁ, মানে সেই পুজো আজীবনের জন্য বন্ধ হয়ে গেল, সেই দিন কেউ মারা গেছে, কিন্তু সেই মারা যাওয়ার সাথে কিন্তু পুজোর কোনো রিলেশনশিপ নেই, না তো কোনো কজাল রিলেশনশিপ আছে, না কিচ্ছু আছে, তবুও এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হলো, এটা হলেই ওটা হবে, একটা সার্বিক রিলেশনশিপ তৈরি করে দেওয়া হলো, একটা পার্টিকুলার ইনস্ট্যান্সেস দেখে কোনো রঙার্থক দৃষ্টান্ত এক্ষেত্রে দেখা হলো না, কিচ্ছু দেখা হলো না, পার্টিকুলার ইনস্ট্যান্সেস এর ক্ষেত্রে কিছু আগের ঘটনা, ঠিক আছে, কিছু মানে যে কোনো ঘটনাকেই কিন্তু তার কারণ বলা যায় না, হ্যাঁ, মানে মানে শুধুমাত্র ইউনিভার্সাল আনকন্ডিশনাল অ্যান্টিসিডেন্টকেই শুধুমাত্র ধরো কারণ বলতে হয়, একটা ঘটনার আগে অনেক ঘটনা, কার্যের আগে অনেক ঘটনা ঘটতে পারে, যে কোনো একটা কিছুকে এটার কারণ হিসেবে দর্শিয়ে দেওয়া, দ্যাট ইজ কল দ্য পোস্ট অফ আর্গো প্রক্টর অফ। ঠিক আছে? তো তাহলে এখানে যে এক্সাম্পলটা এখানে দিল, দ্য পাম ফ্রুট ফলস জাস্ট আফটার দ্য ফ্লাইং অফ দ্য ক্রো, ঠিক আছে, তার থেকে অবজার্ভ করে তুমি এটা বলে দিলে যে ক্রো ইজ দ্য কজ অফ ফল দ্য পাম ফ্রুট, কিন্তু ক্রো এর উড়ে যাওয়ার সাথে পাম ফ্রুটের নিচে পড়ে যাওয়ার কোনো ধরনের কোনো সম্বন্ধ নেই, এই ক্ষেত্রে যে দোষ হয়েছে তাকে বলা হচ্ছে পোস্ট অফ আর্গো প্রক্টর অফ। তারপরে তারপরে একটা ভারী ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট, সি নাম্বারটা, taking co-effects of the same cause as causes of one another, এটা মাথায় রাখবে, taking co-effects of the same cause as causes of one another, এটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, মানেটা কি? In our experience we can see that many effects are produced from a same cause, ঠিক আছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আমরা এটা দেখতে পাই, একটা সেম কজ থেকে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, একটা সেম কজ অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, একটাই কজ একটাই কারণ, তার অনেকগুলো কার্য ঘটছে বা অনেকগুলো ঘটনা ঘটছে, যেমন দিস এফেক্টস আর কল্ড দ্য কো এফেক্টস অফ ইচ আদার, ঠিক আছে, এবং এটাকে বলা হয় কো এফেক্টস, ঠিক আছে, among these co-effects if one is considered cause of the another then there will be a fallacy of the argument, মনে করো একটা কোনো কারণ, তার থেকে দুটো কার্য ঘটে যাচ্ছে, ঠিক আছে, একটাই কারণ একটাই কজ, তার থেকে দুটো কার্য ঘটে যাচ্ছে, এইবার তুমি এই যে দুটো কার্যকে তুমি বুঝতেই পারলে না যে এই দুটো কার্যের কারণ তো একটাই, আলাদা কারণ, তুমি এবার কি বুঝলে, এই যে দুটো কার্য ঘটে গেছে সেটাই হচ্ছে একটার আর একটা কারণ আর একটা কার্য, হয়তোবা এটা এটার কারণ বা এটা এটার কারণ বা এটা কার্য, যখন কো এফেক্টস কে তুমি কজ হিসাবে ধরে নিলে, কজটা কিন্তু মেনলি সেটা নয়, সেটা হচ্ছে কো এফেক্টস, সেটা আরেকটা কোনো কজ থেকে উৎপন্ন হচ্ছে দুটো কার্য, বাট দুটো কার্যকে আলাদা আলাদা ভাবে পৃথক দুটো কার্য হিসাবে চিহ্নিত না করে যদি তুমি একটাকে কারণ মানে একটাকে তার কারণ হিসাবে চিহ্নিত করে নাও, সেই ক্ষেত্রে যে ফ্যালাসিটা হচ্ছে টেকিং কো এফেক্টস অফ দ্য সেম কজ অর অ্যাজ কজেস অফ ওয়ান অ্যানাদার, ঠিক আছে, ইন আওয়ার এক্সপিরিয়েন্স উই ক্যান সি দ্যাট মেনি এফেক্টস আর প্রডিউসড ফ্রম আ সেম কজ, দিস এফেক্টস আর কল্ড কো এফেক্টস অফ ইচ আদার, among these co-effects is one is considered cause of the other then there will be a fallacy in the argument, যদি দুটো co-effects বা দুটো কার্যকে দুটো কার্য হিসাবে না চিহ্নিত করে একটাকে তার কারণ হিসাবে যদি তাকে চিহ্নিত করে দাও, তাদের মধ্যে যদি কারণ কার্য রিলেশনশিপটা তুমি তৈরি করে দাও, সেইখানে যে দোষ হয় সেই দোষটা হচ্ছে টেকিং co-effects of the same cause as causes of one another, ঠিক আছে, এইবার একটা এক্সাম্পল বলি, যত এক্সাম্পল বলবো তত এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, একটা এক্সাম্পল, when we observe two events, day and night, to appear together and conclude that day is the cause of night or night is the cause of day, then the argument will be fallacious. মনে করো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ছোটবেলায় এগুলো হয়েছে, ঠিক আছে, আমরা এগুলো তো বলেইছি, ছোটবেলায় এগুলো আমাদের বলাই হতো, বলতো আমাদের মা ঠাকুমারা বলতো, তখন আমরা অবজার্ভ করতাম যে দুটো ইভেন্ট প্রতিদিন একবার করে ঘটছে, একটা হচ্ছে দিন এবং আরেকটা হচ্ছে রাত, দুটোই অ্যাপিয়ার করছে, দিনও অ্যাপিয়ার করছে রাতও অ্যাপিয়ার করছে, এবং অনেক সময় আমাদের এটা বলা হতো, হ্যাঁ, ডে ইজ দ্য কজ অফ নাইট, দিনই হচ্ছে রাতের কারণ এবং রাতই হচ্ছে দিনের কারণ, নো, দিস উইল বি কমপ্লিট ফ্যালাসিয়াস, এটা সম্পূর্ণরূপে দোষযুক্ত, দিন কখনো রাতের কারণ হয় না, রাত কখনো দিনের কারণ হয় না, ইন রিয়ালিটি ডে অ্যান্ড নাইট দুটোই কো এফেক্ট, কোথা থেকে উৎপন্ন হয়,
তার একটা মেন কারণ হচ্ছে রোটেশন অফ আর্থ। আর্থ রোটেট করছে, আর্থ ঘুরছে, ঠিক আছে? নিজেই নিজের চারপাশে ঘুরছে, আবার সূর্যের চারপাশেও ঘুরছে। এই যে আর্থ রোটেট করছে, এই রোটেটের জন্যই কিন্তু দিন এবং রাত্রি হচ্ছে। দিনটাও হচ্ছে রোটেশনের একটা এফেক্ট, রাতটাও হচ্ছে কিন্তু রোটেশনের একটা এফেক্ট। এই দুটোই হচ্ছে কার্য, যেটার মেন কারণ হচ্ছে রোটেশন অফ আর্থ। কিন্তু অদ্ভুতভাবে ছোটবেলা থেকে এগুলো কথা বলা হয় না। তখন বলা হয় যে দুটো কো এফেক্টকে, এফেক্টের মধ্যে একটাকে কারণ আর আরেকটাকে যখন কার্য হিসাবে প্রতিপন্ন করে দেওয়া হচ্ছে, দিন হচ্ছে রাতের কারণ, রাত হচ্ছে দিনের কারণ, যখন এটা বলা হচ্ছে টেকিং কো এফেক্টস অফ দ্য সেম কজ অ্যাজ কজ অফ ওয়ান অ্যানাদার, এখানে কিন্তু সেই দোষ হচ্ছে বা সেই ফ্যালাসি হচ্ছে। ঠিক আছে? এখানে কোনোভাবেই দুটো ইভেন্ট ক্যান নট ক্যাজুয়ালি কানেক্টেড ইন ওয়ান ওয়ে। কখনোই এরা একে অপরের সঙ্গে যুক্ত নয়, দিন আর রাত। দিন কখনো রাতের কারণ নয়, রাত কখনো দিনের কারণ নয়, এরা দুজনেই কো এফেক্ট। এর কজ হচ্ছে, মেন কজ হচ্ছে রোটেশন অফ আর্থ। রোটেশন অফ আর্থটাকে উজ্জ করে দিয়ে তুমি দুটো কো এফেক্টের, একটাকে কারণ একটাকে কার্য, একটাকে কার্য একটাকে কারণ যখন তুমি আইডেন্টিফাই করে দিলে, তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক ভুলভাবে প্রতিষ্ঠা করে দিলে, তাকে বলা হয় টেকিং কো এফেক্টস অফ দ্য সেম কজ অ্যাজ কজেস অফ ওয়ান অ্যানাদার। দিতে পারে পরীক্ষায় এই এক্সাম্পল। আমি তোমাকে এটা বলছি, আমি যে এক্সাম্পল বলছি এগুলো দিয়েই তুলে দেবে, আর দেবে না, এর মধ্যে থেকেই এক্সাম্পল আসবে। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? বা হ্যাঁ বা নাতে বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ক্লিয়ার? সাব্বির বললো ক্লিয়ার, বাকিরা চুপ করে আছো, তাহলে কি ক্লিয়ার না ধরে নেবো? আশা করছি যে ভাষায় বললাম সেটা সকলে সুন্দরভাবে বুঝতে পেরে গেছো। এইবার ডি নাম্বার, টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ আ হোল কজ। তোমরা অলরেডি জানো যে নেসেসারি কন্ডিশন বলতে আমরা কি বুঝি। টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল কজ, এখানে বলা হচ্ছে যে কজ ইজ দ্য কম্বিনেশন অফ সাম কন্ডিশন। আমরা তো জানি, কালকে আমরা এটা পড়েছি, কন্ডিশন আর কজের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমরা অলরেডি পড়েছি। আর কি আমরা অনেকেই এটা মেনেছেন যে কজ সবসময় একটাই হয় না, সাম কন্ডিশনস একত্রিতভাবে মিলে কজ ইজ দ্য কম্বিনেশন অফ সাম কন্ডিশনস, এটা আমরা অনেকেই মানি। অ্যামং দিস কন্ডিশনস বলছে যে একটা কার্যের পূর্ববর্তী তো অনেকগুলো শর্ত থাকে। বলছে এই সমস্ত শর্তগুলোর মধ্যে কোনোটা সাফিসিয়েন্ট, কোনোটা পর্যাপ্ত শর্ত, আবার কোনোটা আবশ্যিক শর্ত, এটা আমরা জানি। হ্যাঁ, এখানে কিছু আবশ্যিক শর্ত থাকে একটা কার্য ঘটানোর জন্য, আবার কিছু কিন্তু পর্যাপ্ত শর্তও থাকে। Among these necessary conditions, if a particular condition is considered as cause of the effect, বলছে অনেকগুলো নেসেসারি কন্ডিশন আছে, তুমি সমস্ত নেসেসারি কন্ডিশনগুলোকে ওভারলুক করে দিয়ে তার মধ্যে থেকে একটা নেসেসারি কন্ডিশনকে চুজ করে নিয়ে তুমি যদি এটা মনে করো ওই নেসেসারি কন্ডিশনটাই শুধুমাত্র এই ঘটনা ঘটার জন্য কারণ, দেন দিস আর্গুমেন্ট উইল ইনভলভ আ ফ্যালাসি। এবং সেখানে যে ফ্যালাসি হবে সেই ফ্যালাসি হচ্ছে টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল কজ। আবারও বলছি বুঝিয়ে, একটা কার্য ঘটার পূর্বে অনেকগুলো শর্ত উপস্থিত থাকে। শর্তগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবশ্যিক শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, অনেকগুলো পর্যাপ্ত শর্ত থাকতে পারে, অনেকগুলো আবশ্যিক শর্তও থাকতে পারে। এখানে বলা হলো যে কজ ইজ দ্য কম্বিনেশন অফ সাম কন্ডিশন। ঠিক আছে? এইবার তুমি পর্যাপ্ত শর্তগুলোকে বাদ দিলে, তার কারণ কি, পর্যাপ্ত শর্ত থাকলেও কার্যটা নাও ঘটতে পারে, আবার কার্যটা ঘটতেও পারে, এটা তুমি জানো পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে। কিন্তু আবশ্যিক শর্তের ক্ষেত্রে তুমি এটা জানো যে আবশ্যিক শর্ত না থাকলে যে তোমার কার্য কখনো ঘটতেই পারে না। এইবার তুমি দেখলে যে একটা কার্যের পূর্বে অনেকগুলো আবশ্যিক শর্ত উপস্থিত আছে, তুমি সেই বাকি আবশ্যিক শর্তগুলোকে ওভারলুক করে দিয়ে তার মধ্যে থেকে একটা আবশ্যিক শর্তকে চুজ করে নিয়ে, একটা আবশ্যিক শর্তকে চুজ করে নিয়ে তাকেই শুধুমাত্র তুমি কারণ হিসেবে আইডেন্টিফাই করলে এবং বললে যে কজকে তুমি এখানে কম্বিনেশন অফ সাম নেসেসারি কন্ডিশন এটা তুমি মানলে না, একটা আবশ্যিক শর্তকে ওখান থেকে তুলে নিয়ে তুমি তাকে কারণ হিসেবে আইডেন্টিফাই করলে সেই কার্যটার টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ আ হোল কজ। এখানে কিন্তু তোমার একটা দোষের সৃষ্টি হলো, এখানে আরোহ সংক্রান্ত দোষ হলো এখানে। এইবার এইবার দেখো একটা এক্সাম্পল বলি, তোমাদের সাথে খুব মিলে যাবে, তোমাদের সাথে তো খুব ওতপ্রোতভাবে জড়িত এই রিলেশন, ইয়েটা, এই ঘটনাটা। ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার দ্য টাফনেস অফ দ্য কোয়েশ্চেন পেপার অ্যাজ দ্য কজ অফ দ্য ফেলিয়ার অফ আ স্টুডেন্ট। তুমি পরীক্ষা দিতে গেছো 14 তারিখে, আমি তবে আমি 14 তারিখের কথা বলছি না, তুমি সেপ্টেম্বর মাসে কোনো একটা পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখলে প্রচন্ড টাফ কোয়েশ্চেন পেপার হয়েছে।
ফেলিয়ার হয়ে গেলে, তুমি পারলে না উত্তর করতে। ঠিক আছে, তুমি এখানে বললে এত টাফ কোয়েশ্চেন পেপার হয়েছে, তার জন্যই দেখো আজকে আমার রেজাল্ট খারাপ হলো, আমি পাশ করতে পারলাম। এখানে একটা দোষ হয়েছে, সেই দোষটা হচ্ছে টেকিং আর নেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল কন্ডিশন। অনেকগুলো তার পেছনে, তোমার ওই অকৃতকার্য হওয়ার পেছনে অনেকগুলো কন্ডিশন ছিল, অনেকগুলো নেসেসারি কন্ডিশন ছিল, বা অনেকগুলো সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, নেসেসারি কন্ডিশন ছিল, যাই ছিল। সেই নেসেসারি কন্ডিশন গুলোকে ওভারলুক করে তুমি একটা নেসেসারি কন্ডিশন, নিশ্চয়ই পরীক্ষার কোশ্চেন টাফ হয়েছে, এটাও একটা নেসেসারি কন্ডিশন ফেলিয়ার হওয়ার জন্য, তুমি তাকে আইডেন্টিফাই করে তুমি বলে দিলে যে আমার পরীক্ষার প্রশ্ন এতটাই কঠিন হয়েছে যে আমি পারলাম না, আমি অকৃতকার্য হয়ে গেলাম। কিন্তু তার এই তোমার এই অকৃতকার্য হওয়াটা যদি কার্য হয় বা ঘটনা হয়, তার পেছনে শুধুমাত্র তো পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হওয়াটাই শুধু নেসেসারি কন্ডিশন ছিল না, তার পেছনে অনেক নেসেসারি কন্ডিশন ছিল। কি কি নেসেসারি কন্ডিশন ছিল? এখানে নেসেসারি কন্ডিশন এটা ছিল, ইফ উই কনসিডার দ্য টাফনেস অফ কোয়েশ্চেন পেপার অ্যাজ দ্য কজ অফ দ্য ফেলিয়ার অফ এ স্টুডেন্ট, দেন দেয়ার উইল বি ফ্যালাসি অফ টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল কন্ডিশন। দেয়ার আর মেনি কন্ডিশনস অফ দ্য ফেলিয়ার। তোমার ফেলিয়ার হওয়ার পেছনে অনেকগুলো কন্ডিশন আছে। কি কি কন্ডিশন আছে? তোমার মেরিট, ঠিক আছে, তোমার মেরিট, তোমার বুদ্ধিমত্তা, এটা একটা বড় কন্ডিশন, এটাও একটা নেসেসারি কন্ডিশন। অ্যাবসেন্স অফ রেগুলার স্টাডি, তুমি পড়াশোনাই করোনি, তুমি রেগুলার স্টাডি করোনি, তুমি ভেবেছো যে পরীক্ষার হলে গিয়ে যাক আমি মেরে দিয়ে আসবো, এমসিকিউ তো একদম পরীক্ষার হলে গিয়ে আমার ডান হয়ে যাবে, পরীক্ষার 1 মাস আগে পড়ে নেবো, ডান হয়ে যাবে। ঠিক আছে, অ্যাবসেন্স অফ রেগুলার স্টাডি, অ্যাবসেন্স অফ দ্য হোম টিউটার। মানে যে কোনো একটা বড় পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে আমরা সাধারণত এটা মনে করি যে তার একজন পথপ্রদর্শক থাকা দরকার, সেই পথপ্রদর্শকের অভাব, অ্যাবসেন্স, এই সমস্ত কিছু তোমার ফেলিয়ারের পেছনে আগের তোমার এগুলো নেসেসারি কন্ডিশন ছিল। তুমি পড়াশোনা করনি, ঠিক আছে, তোমার মেরিটের অভাব, তোমার হোম টিউটার বা প্রপার পথপ্রদর্শকের অভাব, সেগুলোকে সব দিস কন্ডিশন গুলোকে তুমি ইগনোর করে গেলে, তোমার সামনে পরীক্ষা, পরীক্ষায় গিয়ে বসলে দেখেই তোমার মনে হলো মাথায় ঘুরে গেল, তো সব কোশ্চেন কঠিন, কিছু আমি পারছি না। তখন তুমি কি করলে? বাই ইগনোরিং দিস কন্ডিশন, এই কন্ডিশন, নেসেসারি কন্ডিশন গুলোকে সব ইগনোর করে দিলে, and you consider the above condition as the total cause, then the above fallacy will take in place. তুমি ওই একটা কন্ডিশন, একটা নেসেসারি কন্ডিশন ছিল পরীক্ষা কোশ্চেন কঠিন হওয়া, তাকেই তুমি তোমার ক্ষেত্রে কি করে দিলে? হ্যাঁ, ওকে কারণ হিসেবে চিহ্নিত করে দিলে। কিন্তু অনেকেই দেখলে এটা, যখন রেজাল্ট বেরোলো, অনেকেই সেই পরীক্ষার কোশ্চেনে ভালো মতো পাস করে গেছে। এখানে যে দোষটা হয় সেটা হচ্ছে টেকিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ দ্য হোল। আশা করি খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছো ভেতরে, এটাতে আমি আর জিজ্ঞাসা করবো না যে এটা তুমি বুঝতে পেরেছো কি পারো। তারপরে নাম্বার পয়েন্ট, টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ কজ। টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অর্থাৎ পূর্ববর্তী ঘটনা, বাট কার্যের একদম ইররেলিভেন্ট, কার্যের সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, কিন্তু তাকেও তুমি হচ্ছে কারণ হিসাবে ধরে নিলে। That is taking an irrelevant factor as a cause. Though the cause is the antecedent of the effect. আমরা সকলেই জানি কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। We cannot consider any antecedent as the cause. কিন্তু কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা হলেও যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কিন্তু কখনো কারণ বলা যায় না। So if we consider any irrelevant and unnecessary event as cause, যদি তুমি কোনো কার্যের পূর্ববর্তী কোনো ঘটনা কিন্তু কার্যের সঙ্গে প্রাসঙ্গিকই নয়, irrelevant unnecessary event as cause without considering the real cause, then the fallacy of causation will take place, is the fallacy of taking an irrelevant factor as a cause. ওই irrelevant ঘটনাটার সঙ্গে তোমার কার্যটা জড়িতই না, হ্যাঁ যদিও কার্যের পূর্ববর্তী অবস্থাতেই সেটা ঘটেছে, কিন্তু জড়িত না। ঠিক আছে, তুমি যখনই তাকেও সেই ইররেলিভেন্ট, সেই আননেসেসারি ইভেন্টকে তুমি যখন কজ হিসাবে আইডেন্টিফাই করবে, সেখানে যে দোষ হয় সেটা হচ্ছে টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ কজ। আচ্ছা, এখানে কি এক্সাম্পল দিয়েছে আমি তো এক্সাম্পলটা দেখিনি। আ ম্যান টেক্স লিকার ডেলি অ্যান্ড বিকাম ড্রাঙ্কিয়ার্ড।
মানে প্রতিদিন একজন কেউ মদ্যপান করে এবং ড্রাঙ্ক হয়ে যায়, ঠিক আছে, দেন হিজ ফ্রেন্ডস কমপ্লেন্ড এগেনস্ট হিম. He applied the method of agreement of meal and observed that he consumes different types of liquors with same kind of soda water in different days and become drunkiard. ভালো ভালো করে বোঝো, ভালো করে বোঝো, আমিও বুঝি তুমিও বোঝো। একজন মানুষ প্রতিদিন মদ্যপান করে, লিকার পান করে, এবং সে মানে মদ্যপ হয়ে যায়, সে ড্রাঙ্কিয়ার্ড হয়ে যায়, মদ্যপ হয়ে যায়। তার যারা ফ্রেন্ডস রয়েছে, হ্যাঁ, তার ফ্রেন্ডসরা তারা দেখলেন এটা, তারা এটা অবজার্ভ করলেন যে ওই মানুষটা প্রতিদিন, মানে ইচ অ্যান্ড এভরি ডে, ডিফারেন্ট টাইপস অফ লিকার, মানে লিকার তো এক ধরনের হয় না, ডিফারেন্ট টাইপস অফ লিকার সে নেয়, কিন্তু সেম কাইন্ড অফ সোডা ওয়াটারের সঙ্গেই ডিফারেন্ট ডেজে ও ডিফারেন্ট কাইন্ডস অফ লিকার সে খায়, অ্যান্ড বিকাম ড্রাঙ্কিয়ার্ড, মানে এবং সে ড্রাঙ্ক হয়ে যায়। From such analysis, he found that consumption of soda water is the cause of the become drunk. এবং সেখানে তারা এটা ভাবে যে প্রত্যেকটা ঘটনার মধ্যে কমন হচ্ছে সোডা ওয়াটার। হ্যাঁ, লিকার প্রত্যেক দিন আলাদা 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 সে লিকার খায়, কিন্তু যে সোডা ওয়াটারটার সাথে খায় সেই সোডা ওয়াটারটা প্রত্যেক দিনে কমন, ক্লিয়ার, এবং সে ড্রাঙ্ক হয়ে যাচ্ছে, সে চূড়ান্তভাবে ড্রাঙ্ক হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে তার বন্ধুরা এটা মনে করলো যে ওই সোডা ওয়াটারটাই হচ্ছে কিন্তু তার ড্রাঙ্ক হওয়ার অন্যতম কারণ। আন্ডার দিস সিচুয়েশন হি ডিসাইডেড টু টেক লিকার উইদাউট সোডা ওয়াটার। এবং তখন সে মনে করলো যে সে লিকারটা নেবে, কিন্তু সে সোডা ওয়াটারের সাথে নেবে না। তার কারণ সে এটা, তার বন্ধুরা তাকে এটা বলেছে যে সোডা ওয়াটারটাই হচ্ছে মেন কারণ তোমার মদ্যপ হওয়ার। সে কি করলো, সে সেখানে হি ডিসাইডেড টু টেক লিকার উইদাউট সোডা ওয়াটার. Though the method of agreement is properly applied in this case, there are defects of analysis of the event. In reality, the consumption of soda water is totally irrelevant antecedent, which is not the cause in any way. এখানে ড্রাঙ্ক হওয়ার, মদ্যপ হওয়ার পূর্বে সে মদ্যপান করেছিল, সোডা ওয়াটারও সে নিয়েছিল, কিন্তু এটা সোডা ওয়াটারটা মদ্যপ হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ইররেলিভেন্ট এবং আননেসেসারি, এবং আননেসেসারি একটা পূর্ববর্তী ইভেন্টকে, হ্যাঁ, বা অ্যান্টিসিডেন্টকে কারণ হিসাবে মনে করা। এখানে যে দোষ ঘটেছে সেই দোষটাই হচ্ছে কিন্তু তোমার এখানে যেটা বললাম, যে টেকিং দ্য ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ ইররেলিভেন্ট ফ্যাক্টর। সোডা কখনোই মদ্যপ হওয়ার জন্য ধরো মানে ইয়ে নয়, দায়ী নয়, বা তার সাথে প্রাসঙ্গিক নয়। ক্লিয়ার? এখানে যে দোষটা হলো সেটা হচ্ছে এই যে আমি এখনই তোমাদের বললাম, টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ কজ। তারপর লাস্ট, ব্যাড অ্যানালজি, এটা দেয়। বুঝতে পারলাম। বুঝতে পারলে না? আচ্ছা বলি। একটা কার্য ঘটার পূর্বে কারণ উপস্থিত থাকে, মানে একটা ঘটনা ঘটা, কার্য একটা ঘটনা, কারণও একটা ঘটনা, দেখবে কার্য ঘটার পূর্বে অনেকগুলো ঘটনা উপস্থিত থাকে। একটাই যে ঘটনা ঘটে তার আগে তা তো নয়, তার আগে বহু ঘটনা ঘটে। কারণ যদি সবসময় পূর্ববর্তী ঘটনাই হয়, তার আগে বহু ঘটনা ঘটে। হ্যাঁ, মনে করো যে ঘটনাটা ওই কার্য ঘটার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক, সম্পূর্ণরূপে ইরেলিভেন্ট, কার্য ঘটার ক্ষেত্রে সে পূর্ববর্তী স্থানে রয়েছে, কিন্তু কার্য ঘটার ক্ষেত্রে সে কোনোভাবে প্রাসঙ্গিক নয়, বা সে কার্য ঘটাতে পারে না, ঠিক আছে, আননেসেসারি ইররেলিভেন্ট একটা পূর্ববর্তী ঘটনাকে তুমি যখন কারণ হিসাবে কোনো কার্যে চিহ্নিত করো, তখন সেটা হয় টেকিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ কজ। এক্সাম্পল কি বললাম, একটা মানুষ প্রতিদিন মদ্যপান করে এবং সে মানে মদ্যপ হয়ে যায় পুরোপুরি, মানে ড্রাঙ্কিয়ার্ড হয়ে যায়, মত্ত হয়ে যায়। এইবার তার আহ, বন্ধুরা দেখলো যে আচ্ছা, আমার এই বন্ধু প্রতিদিন মানে ড্রিঙ্ক করে, হ্যাঁ, কিন্তু আচ্ছা এক এক দিনের, মানে এক এক দিনে তো এক এক রকম সে ড্রিঙ্ক পান করছে, ঠিক আছে, এক এক দিনে এক এক রকম ড্রিঙ্ক সে নিচ্ছে, কোনো একদিনের সাথেও আরেক দিনের ড্রিঙ্কের মিল নেই, কিন্তু প্রতিদিন সে যেটা করে সেটা হচ্ছে কোনোদিন রাম নিচ্ছে, কোনোদিন হুইস্কি নিচ্ছে, কোনোদিন অন্য কিছু নিচ্ছে, যাই 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 যাই, আমি এর নামগুলো বলতে পারি না, জানি না, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই একদিন সে রামের সাথে সোডা নিচ্ছে, একদিন সে হুইস্কির সাথে সোডা নিচ্ছে, আর একদিন সে অন্য কোনো ড্রিঙ্ক করছে, অন্য কোনো ব্র্যান্ডেড ড্রিঙ্ক করছে, কিন্তু সাথে কিন্তু সোডা ওয়াটারটা কমন। সমস্ত মানে ইয়ের সাথে, ড্রিঙ্কসের সাথে ওই সোডা ওয়াটার তার কমন।
তার বন্ধুরা তখন এটা মনে করলো, ও প্রতিদিন তো আলাদা 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 ড্রিঙ্ক করছে, কিন্তু ওই সোডা ওয়াটারটা যেহেতু প্রত্যেকটা ড্রিঙ্কের সঙ্গে কমন আছে, তার মানে নিশ্চয়ই ওই সোডা ওয়াটারটাই হচ্ছে কিন্তু তোমার ওই কার্য ঘটার ক্ষেত্রে মেন কারণ। কিন্তু আদপেও ওই সোডা ওয়াটারটা কোনোভাবেই কিন্তু কার্য ঘটনার জন্য দায়ী নয়। কার্য ঘটার জন্য দায়ী বেসিক্যালি বিভিন্ন ধরনের যে মানে ড্রিঙ্কগুলো সে করছে, সেটা তার কার্য ঘটার জন্য বেসিক্যালি দায়ী। সোডা ওয়াটার দায়ী নয়। কিন্তু অদ্ভুতভাবে তারা এটা দেখছে যে মদ্যপ হওয়ার, প্রতিদিন মদ্যপ হওয়ার আগের মুহূর্তে সোডা ওয়াটারটাও তো তার সঙ্গে, সেই মানুষটার সঙ্গে প্রেজেন্ট আছে, এবং প্রত্যেক দিনের সঙ্গে প্রেজেন্ট আছে। বাকিগুলো তো আলাদা আলাদা, একদিন সে রাম খাচ্ছে, একদিন সে হুইস্কি খাচ্ছে, আলাদা আলাদা খাচ্ছে, কিন্তু সোডা ওয়াটারটা কমন, প্রত্যেক দিন তার সাথে প্রেজেন্ট থাকছে। তার মানে সে তখন ধরে নিচ্ছে যে সোডা ওয়াটারটাই মেনলি হচ্ছে কিন্তু তার মানে ড্রিঙ্ক করার বা তার মদ্যপ হয়ে যাওয়ার, হ্যাঁ, মেন হচ্ছে কজ। কিন্তু আদপেও আমরা জানি যে মদ্যপ হওয়ার জন্য কোনোভাবেই সোডা ওয়াটার প্রাসঙ্গিক নয়, সোডা ওয়াটার ইররেলিভেন্ট। এখানে যে ও ডিফারেন্ট ধরনের লিকার যে খাচ্ছে, ডিফারেন্ট কোম্পানির যে লিকার খাচ্ছে, কনজিউম করছে, সেটাই কিন্তু তার মদ্যপ হওয়ার জন্যই যথেষ্ট। সেখানে সোডা ওয়াটার কোনোভাবেই কাজে লাগে না। কিন্তু ওই কার্যের ক্ষেত্রে প্রত্যেক দিন যে সে মদ্যপ হচ্ছে সেই কার্যের আগে, ঠিক আছে, ওই সোডা ওয়াটারটা কমনলি প্রত্যেকদিন প্রেজেন্ট ছিল। এই জন্য তার বন্ধুরা ভেবে নিল এবং তাকে এটা সাজেশন দিল যে এখন থেকে সোডা বিনা তুমি শুধুমাত্র নর্মাল লিকার তুমি পান করো। ঠিক আছে। এখানে যে এখানে যে দোষটা হয়েছে, টেকিং অ্যান ইররিলেভেন্ট ফ্যাক্টর অ্যাজ আ কজ, বোঝাতে পারলাম? বিকজ ম্যাম বলছি কাকতালীয় দোষ আর এই দোষটা তো অনেকটা একই রকম। না, 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 এটা এটা কাকতালীয় দোষের সাথে পড়ে না। তুমি কাকতালীয় দোষটা অনেক ক্ষেত্রে এটার মধ্যে ধরতে পারো, পোস্ট হক আর্গো প্রক্টর হকের সাথে। কাকতালীয় দোষটা তোমার পোস্ট হ্যাঁ হক এর এটাই মধ্যে। তো কাকতালীয় দোষ, মানে এটার সঙ্গে এখন যেটা বললেন এটা অনেকটা মিল আছে না, না, সেটাই মিল বলছি। আছে, তবুও মিল নেই। আমি যখন বিভিন্ন এক্সাম্পল গুলো দিয়ে আলোচনা করবো তখন বুঝতে পারবে মিল আছে, ঠিক কথা বলেছো, মিল আছে, কিন্তু মিল নেই। কারণ যখন তোমার কোনো একটা এক্সাম্পল তুলে দেবে যেখানে বিভিন্ন ধরনের অন্ধ কুসংস্কার, কাকতালীয় দোষ এগুলো তুলে দেবে, তখন সেগুলো সব তুমি বুঝতেই পেরে যাবে পোস্ট হক আর্গো প্রক্টর হকের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে। তখন সেটা ইররেলিভেন্ট ইভেন্টকে কজ হিসাবে আইডেন্টিফাই করা এটার মধ্যে পড়বে না, তুমি বুঝতে পারবে। দাঁড়াও, এটা তার মানে এটা এটা হলো কোনো একটা হ্যাঁ ম্যাম ইররেলিভেন্ট। বুঝেছি, মানে ওখানে শুধু কুসংস্কারটাই দেবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক কুসংস্কারটা আছে। দেবে। ঠিক আছে, হ্যাঁ, ওগুলোই দেবে, তোমার কাকতালীয় দোষ দেবে, কুসংস্কার দেবে, ওগুলোই দেবে। ঠিক আছে, হুম। এখানে সেটা দেবে না। যাই হোক, এরপরেরটাই আসছে ব্যাড অ্যানালজি। ব্যাড অ্যানালজি, গুড অ্যানালজি, অ্যানালজি মানে হচ্ছে উপমা যুক্তি। ব্যাড অ্যানালজি মানে মন্দ উপমা যুক্তি। গুড অ্যানালজি মানে তোমার ভালো উপমা যুক্তি। ক্লিয়ার? উপমা যুক্তি কাকে বলে আমরা জানি। উপমা যুক্তির ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পার্টিকুলার বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো সাদৃশ্য বা অনেকগুলো মিল দেখার পর একটা বিষয়ের থেকে যখন আরেকটা বিষয়ের কোনো কিছু সম্পর্কে তুমি অনুমান করো, তাকে বলা হয় উপমা যুক্তি। আমরা জানি, আগের দিন পড়েছি এটা। মানে পৃথিবী এবং মঙ্গল গ্রহের, পৃথিবীর মাটি আছে, মঙ্গল গ্রহের মাটি আছে, পৃথিবীর জল আছে, মঙ্গল গ্রহের জল আছে, পৃথিবীর এটা আছে, মঙ্গল গ্রহের, তার মানে পৃথিবীতে যদি জীব থাকে তাহলে আমি ধরে নেবো এতগুলো বিষয় মঙ্গল গ্রহের সঙ্গে মিল আছে। তো তার মানে পৃথিবীতে যদি প্রাণের অস্তিত্ব থাকে তাহলে মঙ্গল গ্রহে আমরা ধরে নিচ্ছি প্রাণের অস্তিত্ব আছে। কারণ পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের এত বিষয়ে মিল আছে যে যেখান থেকে আমরা বলছি যে পৃথিবীতে যদি প্রাণ থাকে তাহলে মঙ্গল গ্রহে প্রাণ থাকবে। এটা হচ্ছে তোমার একটা অ্যানালজির মধ্যে পড়ে বা একে উপমা যুক্তি বলা হয়। আমরা জানি দ্য ভ্যালু অফ দ্য কনক্লুশন অফ দ্য অ্যানালজিক্যাল আর্গুমেন্ট বলছে কোনো একটা উপমা যুক্তির ক্ষেত্রে তার মিলগুলো, তার তার যে প্রাসঙ্গিকতা, তার যে রেলিভেন্স, তার যে ইম্পর্টেন্স, এগুলো দেখা কিন্তু ভীষণ ভীষণ ভাবে জরুরি। ঠিক আছে। দ্য ভ্যালু অফ দ্য কনক্লুশন অফ দ্য অ্যানালজিক্যাল আর্গুমেন্ট ডিপেন্ডস ডিপেন্ডস আপন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড রেলিভেন্স অফ দ্য অবজার্ভ সিমিলারিটিস। বলছে দুটো যে সিমিলারিটি, দুটো বিষয়বস্তুর মধ্যে যে সিমিলারিটি গুলো বা সাদৃশ্যগুলোকে তুমি অবজার্ভ করছো, তার ইম্পর্টেন্স, তার তার রেলিভেন্সটা দেখা খুব প্রয়োজন। When in case of an argument, if the observed similarities are less in number, যদি কোনো জায়গায় তুমি দেখতে পাও যে দুটো বিষয়বস্তু, দুটো পার্টিকুলার বিষয়বস্তু, তার সিমিলারিটি গুলো ভীষণ কম এবং তার কোনো ইম্পর্টেন্স নেই, তার কোনো রেলিভেন্সই নেই, দুটো সিমিলারিটির মধ্যে কোনো রেলিভেন্সই নেই, এবং তার উপরে ডিপেন্ড করে তুমি একজনের থেকে আরেকজন সম্পর্কে তুমি কোনো একটা অনুমান করে ফেলছো,
অ্যান্ড উই ড্র দ্য কনক্লুশন, আমরা কনক্লুশন ড্র করছি ওই লেস ইম্পর্টেন্স, ওই সিমিলারিটিস গুলো দেখে যখন আমরা কোনো একটা কনক্লুশন ড্র করছি, তখন সেটা ফ্যালাসিয়াস হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্যালাসি ইজ ফলস অর ব্যাড অ্যানালজি, এবং তাকেই বলা হয় মন্দ উপমা যুক্তি। মানে দুটো বিষয় পাশাপাশি রেখেছো, তুমি দুটোর মধ্যে সিমিলারিটি গুলো দেখছো, দু চারটে সিমিলারিটি খুঁজে পেয়েছো, সিমিলারিটি গুলোর মধ্যে তুমি জানো কোনো রেলিভেন্স নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। দুটো দুটো মানুষের হয়তো একদম আলাদা, একজন এখানে থাকে একজন ওখানে থাকে, তুমি তাদের মধ্যে মিল খুঁজছো, মিল দু চারটে মিল খুঁজে পেলে, মিল খুঁজে পেয়ে তুমি বললে এটা তার মধ্যে থাকলে তার মানে ওটাও ওর মধ্যে আছে। দ্যাট ইজ দ্য ব্যাড অ্যানালজি। অ্যানালজি টানার ক্ষেত্রেও তো তোমাকে ভাবতে হবে তার সাদৃশ্যগুলোর মধ্যে কি রেলিভেন্স আছে, কি ইম্পর্টেন্স আছে, সেটা তোমাকে ভাবতে হবে অবজার্ভ সিমিলারিটি গুলোর মধ্যে। দ্যাট ইজ কল্ড দ্য ব্যাড অ্যানালজি। এখানে বলছে ম্যান অ্যান্ড মেন অ্যান্ড বিস্ট, মানে মানুষ এবং ভাল্লুক এরা উভয়ই আমরা জানি প্রাণী। হ্যাঁ, আমরা মানুষকে রেখেছি, আমাকে রেখেছো, আর পাশে আমাকে একটা ভাল্লুককে রেখেছো। তো আমরা জানি দুজনেই আমরা অ্যানিমাল, দুজনেই আমরা জীব। বিস্ট ফিল হাঙ্গার, আমরা জানি যে ভাল্লুকের কিন্তু খিদে পায়, আমারও খিদে পায়। ভালুকের কিন্তু জল তেষ্টা পায়, মানুষেরও কিন্তু জল তেষ্টা পায়। বাই অবজার্ভিং দ্য প্রেজেন্স অফ দ্য র্যাশনালিটি অ্যামং মেন, হ্যাঁ, মানুষের মধ্যে র্যাশনালিটি আছে। হ্যাঁ, এবং তুমি দেখলে যে মানুষ এবং ভাল্লুকের মধ্যে অনেক অনেক তোমার ধরো কমন এলিমেন্ট আছে বা সিমিলারিটিস রয়েছে, ঠিক আছে। এইবার তুমি দেখলে যে মানুষের মধ্যে র্যাশনালিটিও রয়েছে। তার মানে আমি অনেক ক্ষেত্রে দেখবে এটা দৈনন্দিন জীবনে ঘটে, তখন আমরা এটা ধরে নিই নিশ্চয়ই তার মানে ওই ভাল্লুকের মধ্যেও র্যাশনালিটি থাকবে। দ্য নেম অফ দ্য ফ্যালাসি ইজ দ্য ফ্যালাসি অফ ফলস অর ব্যাড অ্যানালজি, এবং একেই বলা হয় ব্যাড অ্যানালজি, মন্দ উপমা যুক্তি। তার কারণ হচ্ছে যে সিমিলারিটি গুলোকে তুমি অবজার্ভ করেছো, সেই ক্ষেত্রে সিমিলারিটি গুলো তো খুব বেশি নেই, দু চারটে সিমিলারিটি আছে। তার উপরে ভিত্তি করে তুমি কখনো এটা বলে দিতে পারবে না। এবং যে সিমিলারিটি গুলো তুমি দুটো প্রাণীর মধ্যে দেখছো, দুটো প্রাণী কমপ্লিটলি আলাদা, একে অপরের সঙ্গে তাদের কোনো চারিত্রিক মিল নেই, কিন্তু এখানে যে সাদৃশ্যগুলো তুমি অবজার্ভ করেছো, এই সাদৃশ্যগুলোর মধ্যেও কোনো ইয়ে নেই, ধর মানে কি বলবো, ইম্পর্টেন্স বা রেলিভেন্স নেই, তার উপরে ডিপেন্ড করে তুমি এটা কখনো কনক্লুড করতে পারো না যে বিস্টের মধ্যেও তোমার র্যাশনালিটি রয়েছে। এটা বলতে পারো না। যদি তুমি এটা বলো, তাহলে এখানে যে অ্যানালজি হয় সেটা হচ্ছে ব্যাড অ্যানালজি বা মন্দ উপমা যুক্তি, তাকে কিন্তু বলা হয়। ঠিক আছে। তার মানে মন্দ উপমা যুক্তির ক্ষেত্রে আমরা এটা দেখছি যে দুটো বিষয়বস্তু, দু চারটে তুমি মিল দেখছো, মিলের সংখ্যা বা সাদৃশ্যের সংখ্যা অনেক কম, কিন্তু ওই কম সাদৃশ্যের সংখ্যার উপর নির্ভর করে তার প্রাসঙ্গিকতাকে না দেখে বা না বুঝে যদি কোনো একটা উপমা যুক্তি আমরা ইয়ে করি, ড্র করি, তাকেই বলা হয় তোমার মন্দ উপমা যুক্তি। সিদ্ধান্ত যদি ড্র করি, তাহলে হয় মন্দ উপমা যুক্তি। এ বি সি ডি ই এফ, ছ প্রকার আরোহের দোষ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমাকে প্রথম তোমরা এটা বলো যে এই যে বিভিন্ন দোষগুলো নিয়ে আমি বললাম, জাস্ট আগে তুমি এটা বলো যে দোষের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, হয়েছে। আচ্ছা, এইবার আমি তোমাদের কিছু এক্সাম্পল সেট করে করে জিনিসগুলো আগে বুঝিয়ে দিই। যত তুমি খালাসিগুলো টেস্ট করবে, যত এক্সাম্পল নেবে, তত তুমি বুঝতে পেরে যাবে যে এখানে কি হয়েছে বিষয়টা। আচ্ছা, আই হ্যাভ সিন সাম মেন, একটা প্রথম বিয়ে, আই হ্যাভ সিন সাম মেন টু ডাই ডিউ টু স্নেক বাইট, সো আই কনক্লুড দ্যাট অল স্নেক বাইটস আর পয়জনাস। আই হ্যাভ সিন, আমি কিছু মানুষকে দেখেছি যে তারা স্নেক বাইট বা সর্পদংশনে তারা মারা গেছে। সেখান থেকে আমরা এটা কনক্লুশন ড্র করলাম যে অল স্নেকস আর পয়জন। সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করলাম যে সব সাপই হচ্ছে কিন্তু তোমার বিষধর। ইলিসিট জেনারেলিজেশনের জন্য। অবৈধ সাবানীকরণ, হ্যাঁ। অবৈধ অ্যাভাব, হুম। সাবানীকরণ দোষ। অবৈধ সাবানীকরণ। হ্যাঁ, the above argument is an application of the fallacy of illicit generalization। ঠিক আছে, তার কারণ কি, স্নেক বাইট আর ডেথ অফ মেন, ঠিক আছে, এই দুটো সেখানে। তো কে আমাকে বলবে বলো যে এটার মানে এটা জাস্ট দু লাইনে আমাকে ব্যাখ্যা করে বলো কেউ, কেন এটা ইলিসিট জেনারেলাইজেশন হচ্ছে। কিছু কিছু সাপকে সাপ দংশন করাতে বিষ থাকলে মারা যাচ্ছে, কিন্তু সব সাপের তো বিষ নেই। হুম, বিষাক্ত বিষ কিছু নেই যার। সাপের এক্সাম্পল দেখলে তুমি নঙর্থক দৃষ্টান্ত কোনোভাবে গ্রহণই করলে না, শুধুমাত্র দু চারটে সর্পদংশন দেখে তুমি এটা বলে দিলে যে সব সাপই হচ্ছে বিষধর, ঠিক আছে, তা কিন্তু নয়।
দুটো চারটে সাপ দেখে কোনো নেগেটিভ ইনস্ট্যান্সেস না দেখে যখন তুমি এটা সব সাপের ক্ষেত্রে প্রয়োগ করে দিচ্ছ যে সব সাপ হচ্ছে বিষধর, সেখানে যেটা ফ্যালাসি হচ্ছে, দ্য ফ্যালাসি অফ ইলিসিট জেনারেলাইজেশন. To overlook the negative instances and for drawing this conclusion, hastily the conclusion involves the fallacy of illicit generalization. এখানে অবৈধ সামান্যীকরণের দোষ হচ্ছে। কিছু সাপকে বাইট করতে দেখে, ঠিক আছে, তুমি এখান থেকে বলতেই পারবে না যে সব সাপই হচ্ছে বিষধর। ঠিক আছে, এখানে তোমার অনর্থক দৃষ্টান্তগুলোকেও বিচার করা উচিত ছিল, সবটা তোমার দেখা উচিত ছিল। দু চারটে এক্সাম্পল দেখে, মানুষ তার জীবনে দু চারটে সাপের মৃত্যুর ঘটনা দেখে, দু চারটে এক্সাম্পল দেখে সব সাপ সম্পর্কে তুমি এটা বলতে পারবে না যে এখানে ধরো সব সাপই হচ্ছে বিষধর, এটা বলা যায় না। এখানে ইলিসিট জেনারেলাইজেশন হয়েছে। তারপরে হুম, ড্রট স্টার্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। ড্রট মানে হচ্ছে খরা। Drought started in West Bengal just after the procession of a political party. Therefore, the procession of the party is the cause of the drought. কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ। ওই পলিটিক্যাল পার্টির যাওয়ার সঙ্গে ওই ওয়েস্ট বেঙ্গলের ড্রটের কোনো ধরনের কোনো রিলেশনশিপ নেই। এখানে যে দোষটা কাকতালীয় দোষ, ওই যে কাক মাথার উপর দিয়ে উড়ে গেল আর তার সাথে সাথে পাম ফ্রুটটা নিচে এসে পড়ে গেল, এর সাথে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। সম্পূর্ণরূপে এটা কিন্তু তোমার কাকতালীয় দোষ কিন্তু এখানে হয়েছে। পলিটিক্যাল পার্টি প্রসেশন এবং ড্রট, এই দুটো, ঠিক আছে, কখনোই ধরো কোনো কার্যকারণ রিলেশনশিপে তারা আসে না। ক্লিয়ার? তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্যালাসিয়া পোস্ট হক আর্গো প্রপ্টার হক। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট। হাই টাইড কামস আফটার লো টাইড, দেয়ারফর লো টাইড ইজ দ্য কজ অফ দ্য হাই টাইড। সহকার্যকে কারণ মনে করার দোষ। হ্যাঁ হ্যাঁ, সহকার্য সহকার্যকে কারণ মনে করার দোষ, এটাকে বাংলায় বলে না, হ্যাঁ, সহকার্যকে কারণ মনে করার দোষ। ঠিক আছে, লো টাইড আর হাই টাইড, হ্যাঁ, এটা কি যেন বলে, জোয়ার আর ভাটা, এটা তো তাই বলে। হাই টাইডকে বলে জোয়ার আর লো টাইডকে বলে ভাটা। ঠিক আছে, জোয়ার আর জোয়ার ভাটা, ভাটা। জোয়ার কখনো ভাটার কারণ হয় না আর ভাটা কখনো জোয়ারের কারণ হয় না। এই দুটো যেগুলো সবই হচ্ছে, সবই চন্দ্রের যে ভূমিকা, তার থেকেই কিন্তু এই জোয়ার আর ভাটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে। সুতরাং চন্দ্রের যে ভূমিকা, তার থেকে যে জোয়ার ভাটাটা তোমার হচ্ছে, সেই জোয়ার ভাটা দুটোই হচ্ছে কার্য। সহকার্যকে কারণ মনে করার যে দোষ এখানে কিন্তু ঘটেছে, দুটোই কার্য কিন্তু তুমি সেখানে একটাকে কারণ হিসেবে আইডেন্টিফাই করছো। ফ্যালাসি অফ কনসিডারিং টু কো এফেক্টস অ্যাজ ওয়াজ অ্যান এফেক্ট, এখানে সেই দোষটাই কিন্তু হয়েছে। তারপরে 4 নাম্বার, cloud is the necessary condition of rain because there will be no rain if there is no cloud. ওই আবশ্যিক শর্ত কিছু। আবশ্যিক হ্যাঁ, মানে শর্তকে ক্লাউড সম্পূর্ণ ক্লাউড কারণ বলে মনে অবশ্যই, করার দোষ। ক্লাউড অবশ্যই বৃষ্টি হওয়ার একটা আবশ্যিক শর্ত, কিন্তু একটাই মাত্র শর্ত নয়। এখানে বাঞ্চ অফ কজেস রয়েছে, বাঞ্চ অফ কজেস না, সরি ভুল বললাম, বাঞ্চ অফ নেসেসারি কন্ডিশন রয়েছে। তার মধ্যে শুধুমাত্র একটা কন্ডিশন ক্লাউডকে, ঠিক আছে, এখানে তোমার ধরো কারণ মনে করা, এখানে যে দোষটা হয়েছে সেটা হচ্ছে ফ্যালাসি অফ কনসিডারিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ আ হোল কজ। এটাই হোল কজ না। ক্লাউডে শুধুমাত্র রেনের কারণ না, এছাড়াও রেন হওয়ার বা বৃষ্টি হওয়ার পেছনে অনেক অনেক কারণ রয়েছে বা অনেক অনেক শর্ত রয়েছে। কারণ রয়েছে কথাটা বললে ভুল হবে, অনেক অনেক শর্ত রয়েছে। বাট সেই সমস্ত আবশ্যিক শর্তগুলোকে উপেক্ষা করে একটাই মাত্র আবশ্যিক শর্তকে কারণ মনে করার যে দোষ, সেটাকে হচ্ছে তোমার ফ্যালাসি অফ কনসিডারিং আ নেসেসারি কন্ডিশন অ্যাজ আ হোল কজ হলো। 5 নাম্বার, টেকিং পয়জন ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডেথ। গ্রিক ফিলোসফার সক্রেটিস টুক ডেথ, হ্যাঁ, took death smilingly after taking poison. Therefore, smiling face is the cause of the death. হ্যাঁ, অপ্রাসঙ্গিক ঘটনা। হ্যাঁ, তিনি হেসে মারা গেছিলেন, এই হাসিটা একদমই মৃত্যুর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। মৃত্যুর ক্ষেত্রে বিষপানটা প্রাসঙ্গিক। আমরা অনেকেই হয়তো এটা দেখতে পারি যে বিষপান, অনেকে খুব আস্তে আস্তে বিষপান করে মারা গেছে। 5টা দৃষ্টান্ত তুমি দেখলে আস্তে আস্তে বিষপান করে মারা গেছে, কিন্তু তার মানে তুমি এটা বলতে পারবে না যে হাসিটাই হচ্ছে তোমার বিষপানের, হাসিটাই হচ্ছে তোমার মৃত্যুর অন্যতম কারণ। কারণ হাসিটা কিন্তু তোমার মৃত্যুর ক্ষেত্রে সম্পূর্ণরূপে ইররেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক। এখানে অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিক করে তুলে তাকে কারণ মনে করার যে দোষ, সেইটা কিন্তু তোমার এখানে হয়েছে। হ্যাঁ, এইবার
ফট করে আমার স্ক্রিপ্টটা হয়ে গেল, দাঁড়াও। এটা তো তাহলে হলো কি, এটা হলো তাহলে ওই যে যেটা বললাম কি, অপ্রাসঙ্গিকতা এটা বলো। হ্যাঁ অপ্রা অপ্রাসঙ্গিকতা, হ্যাঁ অপ্রাসঙ্গিকতা যেটা, দাঁড়াও তাই চলে গেল। হ্যাঁ, ফ্যালাসি অফ কনসিডারিং অ্যান ইররেলিভেন্ট ফ্যাক্টর অ্যাজ কজ। তারপরে হচ্ছে, এটা একটা ফালতু একটা এক্সাম্পল দিয়েছে, দ্য ক্যাপিটাল অফ আ কান্ট্রি ইজ লাইক দ্য হার্ট অফ আ কান্ট্রি, সো দ্য ইনক্রিজ অফ দ্য ভলিউম অফ ক্যাপিটাল ইজ হার্মফুল ফর দ্য কান্ট্রি। এটা না, এটা ভালো এক্সাম্পল না। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, তোমাদেরকে আমি বলবো। হ্যাঁ, তোমাদের আজকে হোম টাস্ক দিচ্ছি, তোমাদের হোম টাস্ক বলে এটা, জানো তো, ভুলে গেছো হয়তো হোম টাস্ক কাকে বলে। জেড অব্দি আমি তোমাদের হোম টাস্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? তোমরা এটা বার করবে, এ থেকে জেড অব্দি তোমাদের হোম টাস্ক দিলাম। প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের বার করা কাজ হচ্ছে এখানে কি আর্গুমেন্টে কি ধরনের ফ্যালাসি হয়েছে। আজকের ক্লাসের মধ্যে পুরো ফ্যালাসি যা যা তোমাদের সিলেবাসে আসবে সবটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঘটনাকে বিচার করবে, বিচার করে খাতার মধ্যে ABCDEFGH করে লিখবে, লিখবে যে কোথায় কি দোষ হয়েছে। এটা তোমাদের কাজ, এটা এটা আমি আজকে বলে করিয়ে দেবো না, এটা তোমাদের আমি কালকে জিজ্ঞাসা করবো যে কি, সেটা বলো। দিয়ে পিডিএফটা দিচ্ছি, গ্রুপে ম্যাম নেট থেকে গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে মেল। দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এটা করে নাও, তোমাদের এখান থেকে কোশ্চেন কমন থাকবে একটা। 11-12 পরীক্ষা দিতে যাচ্ছ তো, আর দেখবে যে যারা স্কুলে পড়াও 12-এ, এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, দেখবে আইদার তোমাকে এই সংজ্ঞা লিখতে দেয়, এই আরোহের দোষের সংজ্ঞা লিখতে দেয়। হ্যাঁ, না হয় একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল তুলে দিয়ে বলে যে বলো এখানে কি দোষ হয়েছে বলো এবং কেন হয়েছে বলো। 12-এর স্টুডেন্টস এর কাছেও জাস্টিফিকেশন চাই, শুধুমাত্র বলে দিলে হবে না যে কি দোষ হয়েছে, সেটা কেন হয়েছে সেটাও আসে। সুতরাং আমি ঠিক বলছি তো, কথাটা আমি ভুল বলছি না তো? হ্যাঁ, এই যে আগের বছর থেকে এই যে নিউ সিলেবাস একটু চেঞ্জ হয়ে গেছে, ফোর্থ সেমিস্টারে ওটা আছে। মানে আচ্ছা যাও, এখন তোমার সেমিস্টার সিস্টেম হয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ, ফোর্থ সেমিস্টারেই তো থাকবে রে বাবা, ফোর্থ সেমিস্টারই তো লাস্ট সেমিস্টার, থাকবেই তো এটাতে। ঠিক আছে তাহলে, এই আচ্ছা সুচন্দ্রা এটা বলো যে পরীক্ষায় কোশ্চেন আসে কিনা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এই যে উদাহরণগুলো দিয়েই দোষ বার করতে দেয়। হ্যাঁ দোষ বার করতে দেয়, নাহলে সংজ্ঞাও লিখতে দেয়। অপশন থাকে, মানে অড থাকে, হয় অর থাকে, হ্যাঁ অর থাকে, সংজ্ঞা লেখো, নাহলে বলো যে এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ, কি দোষ হয়েছে কেন হয়েছে, ওটা লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে, এই এই কটাই দোষ তোমাদের আছে, দাঁড়াও আমি তোমাদের সাথে একটু বাদে কথা বলছি, দাঁড়াও। এই কটাই তোমাদের দোষ আছে, এই কটা দোষ তোমাকে একটু দেখে যেতে হবে। হ্যাঁ, আশা করি আমি যা ক্লাসটা নিলাম আর একবার শুনলে পরে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইলিসিট জেনারেলাইজেশন, পোস্ট হক আর্গো প্রপ্টর হক, taking co-effect of the same cause as causes of one another, taking our necessary condition as the whole cause, taking an irrelevant factor as a cause, আর bad analogy. That's all for today. বলো, কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেল, বুঝতে পারলে? এরপর হুম, আবার ম্যাম পোস্ট হকের সাথে, পোস্ট হকের সাথে, পোস্ট হকের ক্ষেত্রে বেশিরভাগ যেটা আসবে কাকতালীয় দোষ আসবে, তুমি বুঝতেই পারবে দেখে যে, তুমি তুমি যত এক্সাম্পল গুলো ঘাঁটবে সেখানে তুমি বুঝতেই পারবে যে ওটার সাথে ওটার কোনো ধরনের কোনো রিলেশনশিপ নেই। যেমন তো সেইখানে পোস্ট হকের ক্ষেত্রে বেশিরভাগ তোমাকে এইরকমই এক্সাম্পল দেবে, কালো বিড়াল রাস্তা পার হলো আর তোমার অ্যাক্সিডেন্টটা হলো, বুঝতে পেরেছো? ঠিক এই ধরনের কুসংস্কার জনিত এক্সাম্পল গুলো ওখানে প্রেজেন্ট থাকবে পোস্ট হক আর্গো প্রপ্টর হকে। কাকতালীয় ম্যাম। দোষ এক্সাম্পল গুলো ওখানে প্রেজেন্ট থাকবে, তুলি বলো। হ্যাঁ ম্যাম, নতুন গৃহবধূর আগমনে শ্বশুর মশাইয়ের মৃত্যু, এটাও তো হতে পারে কাকতালীয় দোষ। হ্যাঁ কি, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই, 100% হ্যাঁ অবশ্যই। এটা। ঘটেছে নাকি এরকম একটা উদাহরণ চলে এলো হঠাৎ করে, ইস, ম্যাম এই এলো। এটা দৈনন্দিন জীবনে এত ঘটে। হ্যাঁ, ভালো একটা উদাহরণ তুলে দিল। হ্যাঁ, যে নতুন বউ বাড়িতে এসছে, হুম, ঘটা করে এলো, সেই দিনই তোমার বাড়ির তার শ্বশুর মশাই মারা গেল, নাহলে শাশুড়ি মা মারা গেল, হঠাৎ করে কেউ একজন মারা গেল, সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের কি হয়, আমরা আমরা কি করি, কি করি, কি বলি, কি বইয়ের কি- আগে মেটার হয়ে যায়। বউটা অপয়া, তাই বলা হয়। সব অপয়া, ওই একমাত্র খারাপ, পুরোপুরি এটা একটা দোষ, এটা একটা আরোহের দোষ, পোস্ট হক আর্গো প্রপ্টর হক, কখনো এটা হয় না। যে মেয়েটা একদম নতুন, যে মেয়েটা সবে বাড়িতে ঢুকছে, তার সাথে এর মৃত্যুর কোনো যোগাযোগই থাকতে পারে না, কোনো কার্যকারণ সম্পর্ক তার মধ্যে থাকতে পারে না।
এই ধরনের এক্সাম্পল পোস্ট হক আর্গো প্রক্টর হকের মতো তোমাকে দেবে। কাকতালীয় দোষ, কুসংস্কার, বিভিন্ন ধরনের ব্যাড ফেথ না, এগুলো সারা জীবন ওই বইয়ের আমি আর মুখ দেখবো না। ঠিক আছে, এগুলো ব্যাড ফেথ, হ্যাঁ, মন্দ বিশ্বাস একটা তৈরি হয়ে গেল তার প্রতি, এগুলো সব তোমার পোস্ট হক আর্গো প্রক্টর হকের মধ্যে পড়বে। আর না, এটা ইররেলিভেন্ট হবে, কিন্তু ইররেলিভেন্ট বললে তোমার ঠিক হবে না, মানে তোমাকে এটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, ইররেলিভেন্ট তো বটেই, কিন্তু এটা ইররেলিভেন্টের মধ্যেও পড়ে না। হ্যাঁ, এটা পোস্ট হক আর্গো প্রক্টর হকের মধ্যেই পড়ে, কাকতালীয় দোষের মধ্যে। তোমাকে তো বলেই দিচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের মন্দ বিশ্বাস, বিভিন্ন ধরনের কাকতালীয় ঘটনা সবই এর মধ্যে পড়ে। এই ধরনের এক্সাম্পল গুলো এখানেই আসবে। ঠিক আছে, হ্যাঁ, এটা নিশ্চয়ই ইররেলিভেন্ট, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে এটা ইররেলিভেন্ট নয়, কিন্তু ইররেলিভেন্টের ক্ষেত্রে খানিকটা চেঞ্জেস আছে। যেমন প্রত্যেক দিনই সে মদ্যপান করলো, আলাদা আলাদা মদ্যপান করলো, কিন্তু প্রতিদিনই সোডা উপস্থিত ছিল। ঠিক আছে, তার মানে সোডাটাই হচ্ছে তোমার তার মদ্যপ হয়ে যাওয়ার কারণ। তার মানে সোডাটা এখানে ইররেলিভেন্ট, এখানে কিন্তু তুমি কাকতালীয় দোষ বলতে পারবে না। ঠিক আছে, ওই এক্সাম্পলটার ক্ষেত্রে তুমি কাকতালীয় বসাতে পারবে না, বা কুসংস্কার বসাতে পারবে না, কিচ্ছু বসাতে পারবে না। ম্যাডাম এই বলছি post এক্ষেত্রে কারণটা তো অ্যাকচুয়ালি সঠিকই, যে মদ্যপের জন্য তার মানে মদ্যপানের জন্য তার মদ্যপ অবস্থাটা হচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে কারণটা তো শিওর, ওটা তো সঠিক নয়, দুটো তো হ্যাঁ, আলাদা। ইররেলিভেন্ট, হ্যাঁ। কাকতালীয়, হ্যাঁ, ওই হ্যাঁ, ক্ষেত্রে কাকতালীয় ঘটনার ক্ষেত্রে কারণটা পুরোই আলাদা, কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে দুটো কারণ দেখানো হচ্ছে, যে সোডা প্লাস মদ্যপান। তো সেটা তো রিলেভেন্ট, মানে ওটার সাথে তো ওটা সংযোগ হচ্ছে, যে এই কারণে এটা হচ্ছে। বুঝে নিতে হবে। ওইখানে ওই ধরনের এক্সাম্পল গুলোই তোমার দেওয়া থাকবে, আর এখানে অন্য ধরনের এক্সাম্পল দেওয়া থাকবে, যেটাকে তুমি ওটার সাথে গুলিয়ে দিতে পারবে। আর এখানে বেশি তোমার থাকতে পারে ওই সহকার্যকে কারণ মনে করা, একটা ওটা থাকতে পারে। পোস্ট হক আর্গো প্রক্টর হক, এটা খুব দিতে পারে। পোস্ট হক আর্গো প্রক্টর হক ব্যাড অ্যানালজি দিতে পারে। ঠিক আছে, যেহেতু অ্যানালজিক্যাল পার্টটা ফার্স্ট চ্যাপ্টারেও রয়েছে। ঠিক আছে, বলো তো আজকে যেটুকু অংশ আমি তোমাদের বোঝালাম বোঝালাম কনসেপ্ট ক্লিয়ার করলাম, ঠিক আছে, সেটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু শুনি তোমাদের কাছে এবার। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে। আবার যখন ক্লাসটা শুনবে, তুমি যখন ওই এক্সাম্পল গুলো সলভ করবে, মানে যে কোনটা কি হয়েছে, দেন তোমার কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে। সুতরাং এই যে তোমরা যেটা করছো, পুরো মাথা খারাপ করে বসে আছো কিছু জন, মানে আমার দেখে মনে হচ্ছে ধর, ঠিক আছে, ভুলেই যাচ্ছ যে কি বেসিক্যালি করতে হবে। এখনো 17 দিন মতো আছে পরীক্ষার। ঠিক আছে, শুধু তোমার কাজ কনসেপ্ট ক্লিয়ার করা, তার বাইরে কোনো কাজ নেই তোমার, শুধু তোমার কাজ কনসেপ্ট ক্লিয়ার করা। ম্যাম এত ভয় লাগছিল, মনে হচ্ছে পারবো তো। কনসেপ্ট ক্লিয়ার করো, ক্লাসগুলো শুধু দেখতে থাকো, আর কোনো কিছু না। আমি তো সব ভুলে গেছি, আমার আর কিচ্ছু মনে পড়ছিল না আজ দুপুরে। ওটা ভয়ের জন্য হচ্ছে, এত এই ভয় পুরো পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না, পারবে সবটা। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে কথা বলছি। বললাম যে তাহলে কালকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মিলের যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো আগামীকালের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো, এখানে আজকের আগে ক্লাসটা শেষ করি। শর্ত, পর্যাপ্ত শর্ত